কালু মস্তান ভীষণ চমকে গেল। মুহূর্তে নিজেকে সামলে সে বলে উঠল, তুই বড় ঘাপটি মেরা বসে আছিস? সে তুই যেই হোস না কেন, এই মাল আমার, মানে কালুর, বুঝেছিস? এই মালে কালুর আর কালুর ছেলেদের শুধু হিস্সা। কেবে? মূর্তিটির মুখে রহস্যজনক হালকা হাসি। সে মূর্তিটি বলল, সে তো নেবেই, সে তো তোমারই সব। যাও, নিয়ে যাও, যাও। এই শালা, তুই দরজা বন্ধ করেছিস না? দরজা খোল, নাহলে দেখছিস একদম কালুর সঙ্গে পাঙ্গা নিবি না। চল। বাইরে যাবে, কিন্তু এই বাড়িতে যে একবার ঢোকে সে যে বেরোতে পারে না। হ্যাঁ, ভূত মানেই অতীত। আমরা যার মধ্যে আছি তা বর্তমান। যে গেছে তার জন্য মানুষের মনে একটা টান জেগে থাকে। সেই অতীতের ধূসরতার সঙ্গে বর্তমানের যোগ ঘটিয়ে দেয় এই ভূতের গল্প। এই গল্পের কাজ কারবার অতীত আর বর্তমান নিয়ে। এই গল্পগুলোর কিছুটা ঝাপসা আর গোটাটাই রহস্য, আর তার আমেজ সম্পূর্ণ ভয়ের। এই আবছায়া রহস্যে ঢাকা ভয়ের টান বড় টান, যা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকেই প্রবলভাবে টানে। যাক, শুরু করা যাক আমাদের আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের চ্যানেল গল্প বুড়োর আসরে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজ গল্প বুড়ো আপনাদের জন্য আরেকটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকের নিবেদন বিখ্যাত লেখক সরোজ কুমার রায়চৌধুরীর লেখা গল্প বদন বাবুর বাড়ি। শুনতে থাকুন বদন বাবুর বাড়ি। মদনপুরের বদন বাবু নিজের শক্তিতে তিসির ব্যবসা করে লক্ষাধিক টাকা রোজগার করেন। কুঁড়ে নঘরে ছেঁড়া কাঁথায় তিনি জন্মেছিলেন। সেই লোক কি করে অত বড় বাড়ি, অত বিষয় সম্পত্তি করেছিলেন, সে এক আশ্চর্যের ব্যাপার। বিশেষ করে তার তিসির গোলাবাড়ি দেখলে তাক লেগে যায়। একটা প্রকাণ্ড বড় খামারের সার প্রকাণ্ড প্রকাণ্ড গোলা। একটা গোলায় 2500 থেকে 3000 টাকার তিসি। এমন গোলা 50টা। ছোটবেলায় বদনবাবু লেখাপড়া করার সুযোগ পাননি। কোনো রকমে ভাঙা ভাঙা মোটা মোটা অক্ষরে হিসেবের খাতা লিখতে পারতেন, তাও বড় একটা লিখতে হতো না। এজন্য একটা মুহুরি ছিল। বদনবাবু লোহার সিন্ধুকের পাশে একটা ফরাসের ওপরে বসে খবরদারি করতেন। আর মৌরি মশাই, সব ঠিকঠাক চলছে তো? এই দেখে দেখে ফেলো না বাবা, সাবধানে। হ্যাঁ, আচ্ছা মৌরি মশাই, সেনবাবুর সেই বকেয়াটা হয়েছে? বেশ বেশ। এককালে
নিজে মাথায় করে তিসি বয়ে এনেছেন। তবে এখন আর তা করতে হয় না। খালি একটা বেনিয়ান গায়ে দিয়ে আর একখানা মোটা ক্যাঁটক্যাঁটে 8 হাতা ধুতি পরে সব দেখাশোনা করেন। মৌরি মশাই, আপনি যখন আছেন আমার কোনো ভয় নেই। এই দেখে দেখে বাবা, কোনো মালের যেন ক্ষতি না হয়। এই হ্যাঁ, এদিক শোন তো। আচ্ছা, তার একমাত্র ছেলে মহেন্দ্র বড় হয়েছে, সেই সব করে। কিন্তু মহেন্দ্রের ওপর বদনবাবুর মনে মনে আস্থা নেই। তার চোখে সোনার চশমা, মাথায় টেরি, গায়ে সিল্কের পাঞ্জাবি, হাতে সোনার রিস্টওয়াচ, পরনে সদ্য বোয়া দেশি ধুতি। গায়ে কোথায় তিসির ধুলো লাগবে এই ভয়ে সর্বদা সশঙ্কিত। আরে আরে কি করছিস? দেখে দেখে উফ, দিলি তো নতুন পাঞ্জাবিটা নোংরা করে। মাফ করবেন কর্তাবাবু, দিন দিন পরিষ্কার করে দিই। আচ্ছা থাক থাক, অনেক হয়েছে। আগে যেখানে দোকানে 15 জন লোক খাটত, সেখানে সে আরও 10 জন বাড়িয়েছে। কাজেই শুধু বসে বসে হুকুম করলেই তার কাজ শেষ। বদনবাবু ছেলের এই বাবুগিরি মনে মনে অপছন্দ করেন, কিন্তু পুত্র স্নেহে মুখ ফুটে কিছু বলতে পারেন না। কেবল এত দিনের এত কষ্টের গড়া ব্যবসা দুদিনে নষ্ট হয়ে যাবে, এই ভয়ে যতদিন পারেন প্রত্যহ একবার ঠুক ঠুক করে আড়তে গিয়ে বসেন। কিন্তু তাও বেশি দিন পারলেন না। একদিনের ওলা ওঠা জ্বরে বদনবাবুর স্ত্রী মারা গেলেন। সঙ্গে সঙ্গে বদনবাবু কেমন যেন হয়ে গেলেন। কান্নাকাটি করলেন না, হৈ হৈ করলেন না, কেবল কথা বন্ধ করে চুপ করে বসে রইলেন। বদনবাবু তার স্ত্রীকে বড্ড ভালোবাসতেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তার মন খুব ভেঙে গেল। তারপরে শ্রাদ্ধ শান্তি চুকে গেলে 1000 খানেক টাকা নিয়ে চলে গেলেন কাশী। সেখানে কিছুদিন কাটিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন কিছুকাল। তারপর আবার কাশীতে বসলেন। সেখানে একটা বাড়ি কিনে স্থায়ীভাবে বাস করতে লাগলেন। দেশে ফিরলেন প্রায় 5 বছর পরে। কিন্তু তখন আর তিনি সেই পুরনো বদনবাবু নন। মাথায় বড় বড় চুল, সাদা সাদা দাড়ি নাভি পর্যন্ত ঝুলছে, পরনে রক্তাম্বর, কপালে ত্রিপুণ্ডরক, মুখে সর্বদা কালি কালি শব্দ। বৈষ্ণব বদনবাবু শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছেন। সেই বিনীত শান্ত প্রকৃতি আর নেই। কারণ বাড়ি পানে চোখ সর্বদা রক্তবর্ণ, কণ্ঠস্বরে একটা ভীষণ ভাব এসছে। এখন লোকে তার কাছে যেতেই ভয় করে। বদনবাবু তেঁতুলার ঘরে নিরিবিলি থাকেন আর ধ্যান ধারণা করেন। পুত্রবধূ নাতি নাতনি কারুর সঙ্গেই বড় একটা কথা বলেন না। এমনি করেই মাসখানেক কাটার পর একদিন মহেন্দ্রকে তিনি ডেকে পাঠালেন। এই কদিন মহেন্দ্রর সঙ্গে তার একটা কথাও হয়নি। মহেন্দ্র বাবার রক্তচক্ষু আর রুক্ষ মেজাজ দেখে তার কাছে আসতে সাহস করেনি। ভয়ে ভয়ে এসে প্রণাম করে মেঝেতে একপাশে চুপ করে বসল। একটা বাঘের চামড়ার উপর আসন করে বদনবাবু বসেছিলেন। মহেন্দ্রকে দেখে একটু নড়ে বসতেই রুদ্রাক্ষের মালা খটখট শব্দ করে উঠল।
একটুক্ষণ তীব্র দৃষ্টিতে পুত্রকে আপাদ মস্তক নিরীক্ষণ করে বদনবাবু বললেন, পরশু গুরুদেব আসবেন, পাশের ঘরে তার থাকার ব্যবস্থা করে দাও। আর পরশু সন্ধে 10,000 টাকা চাই। মহেন্দ্র ভয়ে ভয়ে শুধু বলল, পুজোর দালান কি মেরামত করতে হবে? না, মালাকারকে বলে দাও আগামী অমাবস্যায় ছিন্নমস্তার পুজো হবে, প্রতিমা করে দিতে হবে। যে আগে। এবারে মহেন্দ্র জিজ্ঞাস্য দৃষ্টিতে বাবার দিকে চাইলে অস্ফুট কণ্ঠে বললে, ছিন্নমস্তার? হ্যাঁ হ্যাঁ, ছিন্নমস্তার। তুমি যাও এখন। শোনো, ভয় নেই, গুরুদেব নিজেই আসবেন, পুজোও তিনি করবেন। শুনে মহেন্দ্র মুখ হাঁ করে চেয়ে রইল। ছিন্নমস্তার পুজো, সে তো ভীষণ তান্ত্রিক পুজো। গৃহস্থ কখনো সে পুজো করতে সাহস করে না, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। মহেন্দ্র অস্পষ্ট স্বরে শুধু একবার বললে, যে আগে। এখন তুমি এসো। বলে বোধহয় সাধনার জন্য চোখ বন্ধ করলেন। মহেন্দ্র আর কিছু বলতে সাহস না করে নিঃশব্দে বেরিয়ে এলো। গুরুদেব নিজেই অবশ্য এসেছিলেন, পুজোও তিনিই করেছিলেন। অমাবস্যার অন্ধকারে নিশুতির রাত্রে সে এক ভীষণ ব্যাপার। প্রসার্য দক্ষিণং পানিনং ভগ্নং তর্জন নামিকং বিধয়া রাহু মুদ্রয়ং ক্রোধরাজেন ভাষিতং। প্রসার্য দক্ষিণং পানিং ভগ্নং তর্জন নামিকং বিধয়া রাহু মুদ্রং ক্রোধরাজেন ভাষিকং। নট্টকারং দক্ষকারং কৃত্তা মুষ্টিং বিনিক্ষেপেত তর্জনীং দক্ষিণং বামে মুষ্টিপঞ্চি প্রসরয়েত। सूरनं भूतनं मारणं जनसिद्धति भीषण वज्रजालिनी हनजुग्मं ततः परं सर्वभूतनं मारणं कुर्चमन्त्रस्तं मनुमीरितं शिष्यन्ति ज्येष्ठायाङ्गुलिनं बद्धप्रेतपिशाचजक्षबोषकर्णी स्वाहा। ॐ श्रीं ह्रीं क्लीं ऐं वज्रवैरिचनीये हम हम फट् स्वाहा। ओम विरोचने विद्महे छिन्नमस्ताय धीमहि तन्नो देवी प्रचोदयात्। सूरानं भूतानां मारणं जनसिद्धति भीषण वज्रजालिनी हनजुग्मं ततः परं सर्वभूतानां मारणं कूर्चमन्त्रस्तं मनुमीरितं शुष्यन्ति ज्येष्ठायां गोलिनं बद्धो प्रेतपिशाचजक्षबोषकर्णी स्वाहा। গুরুদেব আশ্বাস দিয়ে গিয়েছিলেন পুজো নির্বিঘ্নে সমাধা হয়েছে, মা হাসি মুখে পুজো গ্রহণ করেছেন। কিন্তু তিনি বিদায় নেওয়ার দিন 15 মধ্যে মহেন্দ্রর বড় ছেলেটি বসন্তে আক্রান্ত হলো এবং 3 দিন অশেষ কষ্ট ভোগার পরে মারা গেল। তারপরে একসঙ্গে তার স্ত্রী আর তার মেজ ছেলে পড়ল। বহু চেষ্টা করেও তাদের বাঁচানো গেল না। তারপর মহেন্দ্র নিজে আর তার শেষ সন্তান কোলের মেয়েটিও ওই একই রোগে মারা গেল। বদনবাবু নিঃশব্দে ধীরভাবে তার বংশের শেষ প্রদীপটিও নিভে যেতে দেখলেন। নিজে সকলের পিছু পিছু শ্মশানে গেলেন। শ্মশান থেকে ফিরে এলেন। লোকে তার মুখ দেখে ভাবলে, মানুষ এমনও পাথর হয়। বাড়ির চাকর বাকর সব ইতিপূর্বেই বেগতিক দেখে পালিয়েছিল। কেবল একটি বুড়ো চাকর তখনও পর্যন্ত মমতা কাটিয়ে উঠতে পারেনি, সেই ছিল।
বদনবাবু বাড়িতে আলো জ্বালতে দিলেন না, চাকরটাকে তার ঘরে ডাকলেন। অন্ধকারে তার হাতে কি কতকগুলো কাগজ দিয়ে বললেন, তোমাকে যা দিলাম তাতে তোমার 2 পুরুষ বসে খেতে পারবে, বুঝলে? যাও, এবার তোমার ছুটি। বুড়ো চাকর হাউ মাউ করে কেঁদে ফেলল। কর্তাবাবু কি যে বললো, কি সর্বনাশ হলো, সব শেষ হয়ে গেল কর্তাবাবু। কিন্তু বদনবাবু গম্ভীর কণ্ঠে তাকে এমন ধমক দিলেন যে সে পালাতে পথ পেল না। জ্বালাস নে, বেরো এখান থেকে, যাও যাও। যাবার সময় সে বদনবাবুর লোহার সিন্ধুক বন্ধ করার শব্দ পেল। সে ভাবল বাবুর মন খারাপ, হয়তো আবার কাশী কিংবা অন্য কোনো তীর্থে চলে যাবেন, তাই তাকে বিদায় দিলেন। হয়তো সেই রাত্রেই যাবেন কিংবা পরের দিন সকালে। এই ভেবে পরের দিন সকালে বড়বাবুর সঙ্গে একটি বারের জন্য দেখা করতে গেল সে। বড় কর্তা, কর্তাবাবু, কর্তাবাবু। গিয়ে দেখে সদর দরজা বাইরে যেমন করে ভিজিয়ে রেখে এসেছিল তেমনই আছে, কেবল বোধ হয় ঝড়ে আরেকটু ফাঁক হয়ে গেছে। তার ভরসা হলো বদনবাবু এখনো তাহলে যাননি। বড় কর্তা, বড় কর্তা, কর্তাবাবু। পা টিপে টিপে এগিয়ে গিয়ে সে দেখে অন্দরের দরজাও ভেজানো। বুড়ো শটান তেতলার ঘরে উঠে গেল। কর্তাবাবু, কর্তাবাবু। আস্তে করে দরজায় একটু ঠেলা দিতেই দরজা খুলে গেল। ভেতরে গিয়ে তার বুকের স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বদনবাবু কড়িকাঠে ঝুলছেন। তার চোখ কপালে উঠেছে, জিভ বেরিয়ে এসেছে। তিনি রাত্রেই আত্মহত্যা করেছেন। বাবা কে কোথায় আছো গো, আসো বাবা রে। বুড়োর চিৎকারে পাড়ার লোক জড়ো হলো। পাশেই থানা, পুলিশও এলো। তারা লাশ নামিয়ে নিয়ে থানায় চলে গেল এবং বাড়ির মালিককে স্থির না হওয়া পর্যন্ত বাড়ির প্রত্যেকটি ঘর এবং আড়ত তালা বন্ধ করে শিলমোহর করে গেল। পাড়ার লোকে বলা বলি করতে লাগলো, এ ছিন্নমস্তার পুজোর ফল, মায়ের পুজোয় নিশ্চয়ই কোনো বিঘ্ন ঘটেছে। ছিন্নমস্তার পুজো 4টিখানি কথা নয়, একটুখানি ত্রুটি ঘটেছে কি বংশলোভ। আমরা তখনই বলেছিলাম। বাড়ি ওই রকমই রইল। বদনবাবুর উত্তরাধিকারিত্ব নিয়ে লম্বা মামলা বেঁধে গেল। সে মামলা একবার নিচের কোর্ট থেকে জজ কোর্ট, সেখান থেকে হাইকোর্টে যায়, আবার সেখান থেকে নিচের কোর্টে ফিরে আসে। তাঁতের মাকুর মতো এমনি ধারা সে ঘোরাঘুরি করতে লাগলো। এই সময় এক কাণ্ড ঘটে গেল। বাড়িটার উপর পাড়ার গুটি কয়েক বিখ্যাত চোরের চোখ পড়ল। বদনবাবুর ধনশালিতা কারো কাছে অবিদিত নেই। তার টাকার প্রত্যেকটি পয়সা লোহার সিন্ধুকে থাকত। মফস্বলে ব্যাংকে টাকা রাখার প্রথা নেই। তার থেকেই 1000-2 টাকা বুড়ো চাকরটা পেয়ে গেছে। বাকিটা ওরা পেলে আর ভবিষ্যতের ভাবনা কয়েক পুরুষের মধ্যেও ভাবতে হবে না। এই না ভেবে একদিন রাতে 5 জন চোর বদনবাবুর বাড়ি হানা দিলে
ওস্তাদ, বলছি তুমি আর বিটকেল এখানে দাঁড়িয়ে যাও, আমি ভজার ন্যাপা ভেতরে যাচ্ছি, পুরো মাল সাবার করে নিয়ে আসছি। যা হবে সামনে হিস্সা হয়ে যাবে। হ্যাঁ, কী বলো ওস্তাদ? তুমি তুমি হলে ওস্তাদ মানুষ, কষ্ট করে তুমি যাবে কেন? কিরে বিটকয়েল, কিরে ঠিক বলি কিনা? কিরে নেবা বল, ঠিক বলেছি কিনা? হ্যাঁ কিরে? কালু গুন্ডার সঙ্গে বেশি সিয়ানাগিরি না। আমি নেপা আর ভজা আমরা ভেতরে যাব, তুই আর বিটকেল এইখানে দাঁড়িয়ে থেকে পাহারা দিবি। কোথাও কিছু যদি শুনতে পাস ভেতরে খবর দিবি, বুঝেছিস? চল 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 ভেতরে চ, অনেক কাজ আছে এখন। সকালের আলো ফুটার আগে সব মাল হাফিজ করতে হবে। চ চ চ, কাজে লেগে পড়। দুজন রইল বাড়ির ঘাঁটি আগলে, আর চারজন পাঁচিল টপকে ভেতরে গেল। ভয় তো কিছুই নেই, ভিতরে জনমানবের চিহ্ন নেই। যেই ঘরে লোহার সিন্ধুক, সেই ঘর চোরেদের বিশেষ জানা, কিন্তু সেই ঘরে ঢোকা যায় কি করে? পুলিশ এসে সব ঘর তালা বন্ধ করে সিলমোহর করে দিয়ে গেছে। এখন উপায় কি? কি উপায় করা যায় এই ভেবে একজন অন্ধকারে দরজায় হাত বুলিয়ে দেখতে লাগলো। হঠাৎ কি আশ্চর্য, দরজা খুলে গেল। তাদের তিনজনের মধ্যে একজন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে গেল, আর দুজন ছুটল পাশের ঘরে, যে ঘরে মহেন্দ্র থাকত। সেই ঘরে আছে মহেন্দ্রর স্ত্রীর রাশি রাশি গহনা। সেই ঘরেও ঠিক তাই হলো, হাত দেওয়া মাত্রই দরজা খুলে গেল। দুজন ঢুকে পড়ল তার মধ্যে। ঘরের মধ্যে ঢুকে ওরা মোমবাতি জ্বালালো, পাছে কেউ দেখতে পায় বলে এতক্ষণে আলো জ্বালাতে সাহস হলো। বন্ধ ঘরে কোনো ভয় নেই। লোহার সিন্ধুকে হাত দিতেই সিন্ধুকগুলি খুলে গেল। ও ঘরেও তাই, এই ঘরেও তাই। লোহার সিন্ধুকে টাকা, আদুলি, সিকি, দুয়ানা, চারানা, পয়সা আতলা থরে থরে সাজানো, একদিকে থাকে থাকে নোট। আর ওই ঘরে রাশি রাশি সোনা গয়না, যেন অনেক দিন পরে বাতির আলো দেখে সেই গয়নাগুলো হেসে উঠল। চোরেদের সেই দৃশ্য দেখে আর চোখের পলক পড়ে না। তারা দু হাতে যা ওঠে তাই তুলল, আঁচল বোঝাই করে। গহনার ভরে আঁচল ছিঁড়ে যাওয়ার উপক্রম। অনেকক্ষণ পরে তারা কাজ সেরে যখন বার হতে যাবে, দেখে দরজা বন্ধ। দরজা বন্ধ, আশ্চর্য। ওরা এদিকে টানে, ওদিকে টানে, প্রাণপণে টানে, কিন্তু কিছুতেই কিছু হয় না। দরজা কিছুতেই খোলে না। অনেক টানাটানির পরেও দরজা এক চুলও নড়ল না। এমন সময় কালু মস্তান দেখল পেছনে যেন একটা মানুষ এসে দাঁড়িয়েছে। লম্বা, স্থূলকায়, দশাশয়ী শরীর, মুখ ভর্তি দাঁড়ি, আবছায়া অন্ধকারে ঠিকভাবে বোঝা যায় না মুখটা, কিন্তু মূর্তিটি নির্বিকার হয়ে যেন তার দিকেই তাকিয়ে আছে। কিছু খুঁজছো নাকি? কালু মস্তান ভীষণ চমকে গেল।
মুহূর্তে নিজেকে সামলে সে বলে উঠল, কে রে তুই? বড়া ঘাপটি মেরা বসে আছিস। সে তুই যেই হোস না কেন, এই মাল আমার, মানে কালুর, বুঝেছিস? এই মালে কালুর আর কালুর ছেলেদের শুধু হিস্সা। তুই কে বে? মূর্তিটির মুখে রহস্যজনক হালকা হাসি। সে মূর্তিটি বলল, সে তো নেবেই, সে তো তোমারই সব। যাও, নিয়ে যাও, যাও। এই শালা, তুই দরজা বন্ধ করেছিস না? দরজা খোল, নাহলে দেখছিস একদম কালুর সঙ্গে পাঙ্গা নিবি না। চল। বাইরে যাবে, কিন্তু এই বাড়িতে যে একবার ঢোকে সে যে বেরোতে পারে না। হ্যাঁ, এদিকে বাইরে যারা ঘাঁটি আগলে আছে তারা অপেক্ষা করছে তো করছেই। সঙ্গীরা আর কিছুতেই ফেরে না। 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে। পাখিরা এক আধটা ঘুম ভেঙে হঠাৎ ডেকে ওঠে। শেয়াল শেষ প্রহরের ডাক ডেকে গেল, কিন্তু সঙ্গীরা আর ফেরে না। অথচ ধীরে ধীরে পূব দিকে আলো জাগছে, আর অপেক্ষা করাও চলে না। ভটকুদা, ভটকুদা, কালু ওস্তাদ এলো না কেন এখনো? আমরা যাবো ভেতরে? ওস্তাদ তো এত লেট করার কথা না। খেপেছিস নাকি? এমনিতেই সকালের আলো ফুটে এলো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। চা কেটে পড়ি, চা। কালকে সকালের ডেরায় দেখা যাবে, যা মাল আসবে সব হিস্সা হবে। মাল নিয়ে যাবে কোথায়? হ্যাঁ, চ চ কেটে পড়, চ। ওদের কেমন যেন ভয় হলো। সঙ্গীর মমতার চেয়ে নিজের প্রাণের মমতা বেশি। ওরা আরও একটু অপেক্ষা করে অবশেষে চুপি চুপি সরে পড়ল। ওদের বড়াতে যা হবার তাই হোক, কিন্তু সঙ্গীরা আর ফিরল না। চোরের পরিজনের ফুঁকড়ে কাঁদারও শক্তি নেই। দিন কয়েক তারা চেপে রইল। রোজ ভাবে আজ ফিরবে, আজ ফিরবে। অবশেষে ব্যাপারটা আর বেশি দিন গোপন রইল না। 5 কান হতে হতে পুলিশের কানে পৌঁছালো। পুলিশ এসে পাঁচিল টপকে বাড়ির ভেতরে গিয়ে দেখে যেমন তালা শিলমোহর তেমনই আছে। বাইরের চোর ঘরে ঢুকবে কি করে তারা বিশ্বাসই করল না। তবে পুলিশ সাহেবকে এই গুজবের কথাটা তারা জানালো। পুলিশ সাহেব দিন কয়েক পরে চাবি নিয়ে সদল বলে এসে উপস্থিত হলেন। বিশ্বাস তারও হলো না, তবু তালা খুলে দেখেন ঠিক এ ঘরে 2টো, ও ঘরে 1টা কঙ্কাল পড়ে রয়েছে বটে। তিনি তো অবাক। কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। ব্যাপারটা হয়তো ভৌতিক। ভৌতিক ব্যাপারে পুলিশ সাহেবের আগ্রহ অপরিসীম। তিনি স্থির করলেন
কয়েকটি রাত্রি এখানে কাটিয়ে ব্যাপারটা শেষ পর্যন্ত দেখিয়ে যেতে হচ্ছে। সন্ধ্যের পরে বাড়ির বাইরে ভেতরে প্রত্যেক গলিতে গলিতে সশস্ত্র পাহারা রাখলেন। অবিনাশ, তুমি 3 জন হাবলদারকে নাও, তোমরা বাড়ির চারপাশে নজর রাখবে। ভেতরে আমি একা যাব। আর ঘর বাইরে থেকে তালা বন্ধ করে দেবে। আমি নিশ্চিত এই ঘরে কোনো চোরা কুঠুরি আছে, যেখান থেকে চোরেরা ঘরের ভেতরে ঢুকেছে। আর নিজে 2টি গুলি ভরা রিভলভার নিয়ে বসে রইলেন লোহার সিন্ধুকের ঘরে। সঙ্গে রইল বাঘা বাঘা 2 বিলিতি কুকুর। বারোটা বাজল, কোথাও জনমানবের সারা শব্দ নেই। বাইরে ফুটফুট করছে চাঁদের আলো। গাছের নিচে ঝোপে অন্ধকার জমে জমে আছে। কোথাও পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে যেন মাটিতে আলপনা কাটছে। হাওয়ায় পাতা নড়ছে শিরশির করে। চাঁদনি রাত্রি, তবু বাইরেটা কেমন যেন থমথম করছে। ভিতরে একটি দেওয়ালগিরি জ্বলছে। 12:30, 1টা। হঠাৎ হু হু করে একটা দমকা হাওয়া এসে দপ করে সেই দেওয়ালগিরি নিভিয়ে দিল। সে তো হাওয়া নয়, কে যেন হা হা করে সেই আধো অন্ধকারে হেসে উঠল। সাহেব 2টো রিভলভার 2 হাতে ধরে সতর্ক হয়ে বসে রইলেন। আলো জ্বালানোর প্রয়োজন হলো না। খোলা জানলা দিয়ে চাঁদের আলো এসে ঘর আলো করে দিলে। তখনও মৃদুমন্দ বাতাস বইছে, যেন বাইরেকার কাপড়ের খসখসানি, আর কিছু না। আরও আধ ঘন্টা এমনি কাটল। হঠাৎ ঘরের যে প্রান্তে সাহেব রিভলভার নিয়ে বসেছিলেন, তার অপর প্রান্তে বারান্দার দিকের জানলাটা খড়খড় করে নড়ে উঠল। দুটো কুকুরই সমস্বরে ঘেউ ঘেউ করে উঠল। সঙ্গে সঙ্গে একটি শুভ্র বসনাবৃত মূর্তি ওই জানলার গড়াদের ফাঁক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলে। কিছু খুঁজছো নাকি? কে তুই? এখানে ঢুকলি কি করে? তুই যেই হোস না কেন, তুই যদি ভাবিস চুরি করতে পারবি, তাহলে শোন, উনি সেই বাড়ির চারদিকে পাহারা দিচ্ছে। এখান থেকে একটা টাকাও তোরা নিয়ে যেতে পারবি না। সাহেব গুলি ছুঁড়লেন। কুকুর দুটি তেড়ে গেল। মূর্তি অন্য
জানলার ফাঁক দিয়ে নির্বিঘ্নে বেরিয়ে গেল। একটা কুকুরও সঙ্গে সঙ্গে তার পিছু পিছু জানলার গড়াদের ফাঁক দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অথচ গড়াদের ফাঁক 3 আঙুলের বেশি নয়। তার মধ্যে অত বড় একটা কুকুর যে কি করে অনায়াসে গলে যেতে পারে তা মানুষের কল্পনার অতীত। সাহেবের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমেছে, কণ্ঠ শুষ্ক হয়ে এসেছে। সাহেব বোতল থেকে মদ ঢেলে এক নিঃশ্বাসে ঢক ঢক করে প্রায় সবটাই খেয়ে ফেললেন। তার সঙ্গের কুকুরটির আর্তনাদে ঘর যেন ফেটে যাওয়ার উপক্রম। অথচ আশ্চর্য এই যে এত কাণ্ডের পরেও বাইরের সশস্ত্র সিপাহীদের কেউই এসে জুটল না। তাদের যেন এ শব্দ কানেও পৌঁছায়নি। সাহেব এবার স্থির হয়ে বসলেন। এবার যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়। দেওয়াল গেটটাও জ্বালালেন তিনি। সিপাহীদের কাউকেই তিনি ইচ্ছা করে ডাকলেন না, পাছে তারা ভাবে সাহেব হয়তো ভয় পেয়েছেন। কিন্তু আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আধ ঘন্টার ওপর কেটে গেল। শিকারী যেমন শিকারের জন্য ছটফট করে, সাহেবও তেমন ব্যস্ত হয়ে উঠলেন। অবশেষে হতাশ হয়ে রিভলভার নামিয়ে বোতল বের করে আরেকটু মদ ঢেলে খেতে যাবেন, এমন সময় জানলাটা আবার খড়খড় করে উঠল। সাহেব তাড়াতাড়ি বোতল নামিয়ে রিভলভার তুলে নিলেন। কে যেন হুড়মুড় করে আলোর উপর পড়ে আলো নিভিয়ে দিলে। কুকুরটা চিৎকার করে যেন কাকে ধরতে জানলার দিকে ছুটে গেল। সাহেব উপরি উপরি গুলি ছুঁড়লেন। তবে ফল কি যে হলো কিছু বোঝা গেল না। কেবল দূর থেকে যেন সাহেবের প্রিয় কুকুরটির ক্ষীণ আর্তনাদ কানে ভেসে এলো। ধোঁয়ার অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল। জানলার ভেতর দিয়ে চাঁদের আলো ঘরের মেঝে লুটিয়ে পড়ল। সাহেব বিস্ফারিত নেত্রে দেখলেন ঘরে জনপ্রাণী নেই, মূর্তি নেই, কুকুর নেই, কেউ নাই। শুধু ঘরের দেওয়ালগুলো থরথর করে কাঁপছে। তারপর মেঝের ওপরকার চাঁদের আলো ক্ষীণতর হতে হতে
ধীরে ধীরে মিলিয়ে কি যেন একখানা কালো জবনিকা চাঁদকে দিলে ঢেকে চড়াচড় ব্যাপ্ত করে একটা জমাট অন্ধকার সাহেবের চারদিকে ঢেউয়ের মতো দুলতে দুলতে ফিরে এলো। আর সেই অন্ধকার চিরে সেই ধোঁয়াটে মূর্তিটি কোথা থেকে উদয় হয়ে তার দিকে এগিয়ে আসছে। সাহেব বন্দুক উঁচিয়ে বসেই ছিলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, যতক্ষণ আমি আছি এখানে তুই এই ঘর থেকে একটা কানা কুড়ি নিয়ে যেতে পারবি না। অদ্ভুত খ্যাসখ্যাসে হাসি তার মুখে। মূর্তিটি হঠাৎ সেখানে দাঁড়িয়ে পড়ল, সামনে এলো না। তার আকার আস্তে আস্তে বাড়তে লাগলো। সাহেবের চারদিক যেন ঢেউয়ের মতো দুলতে লাগলো। তারপর আর কিছু মনে নেই তার। পরদিন সকালে সিপাহীরা এসে দেখল সাহেব মেঝের উপর উপুড় হয়ে পড়ে আছেন। তার দুই পাশে দুটো রিভলভারও পড়ে আছে। কুকুর দুটোও নেই, আর দেওয়ালের এখানে ওখানে গুলির দাগ। অথচ আশ্চর্য এই যে ওরা বাইরে থেকে গুলির আওয়াজ কিংবা অন্য কোনো শব্দ শুনতেই পায়নি। কিন্তু গুলি যে ছোঁড়া হয়েছে সে বিষয়েও কোনো ভুল নেই। দেওয়ালে গুলির চিহ্ন আছে, রিভলভারেও গুলি কম, আর কুকুর দুটোই বা গেল কোথায়? বহু কষ্টে তারা সাহেবের চৈতন্য সম্পাদন করলে। সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জনপ্রাণীর কোনো চিহ্ন মিলল না। কেবল জানালার নিচে যে পরিত্যক্ত বাগান, সেই জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত বাগানে কুকুর দুটি মরে পড়ে আছে। মানুষ যেমন করে গামছা নিংড়ে, ঠিক তেমনই করে তাদের যেন কেউ নিংড়ে দিয়েছে। তাতে আর রক্ত বলতে কিছু নেই। এই কাণ্ড ঘটেছিল আজ থেকে অনেক কাল আগে। এই কাণ্ডের কর্তাকে কি করেই বা ঘটল তার অর্থ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। লোকে ভৌতিক বলেই এক কথায় এর মীমাংসা করে দিয়েছে। কিন্তু যারা ভূতে বিশ্বাস করে না তারা কি করে সমস্যার সমাধান করবে তা জানি না। বদনবাবুর বাড়ি আজ শ্রীহীন, ভগ্ন দশা। তার দেয়াল ভেঙে পড়েছে, কড়িকাঠ খসে ঝুলছে।
স্থানে স্থানে ইটের স্তূপ হয়েছে, মাঝে মাঝে আগাছার জঙ্গল। যারা এই বাড়ির উত্তরাধিকারিত্ব নিয়ে মামলা করেছিল সাহেবের কাণ্ডের পর, তারা আর কেউ এই সম্পত্তির মালিক হতে রাজি হয়নি। এ বাড়ি এখন বেওয়ারিশ অবস্থায় পড়ে। সন্ধ্যের পর আর কেউ বাড়ির ধার দিয়ে যায় না। বাড়ির একখানা ইট পর্যন্ত কেউ ছোঁয় না। এখন অবশ্য আর কিছু দেখা যায় না বটে, কিন্তু কেউ কেউ বলেন অমাবস্যার নিশুতি রাত্রে বাড়ির চারদিকে কে বা কারা কেঁদে কেঁদে বেড়ায়। কে কাঁদে কেউ জানে না। যাবেন নাকি পদনবাবুর বাড়ি দেখতে? শুনছিলেন বদনবাবুর বাড়ি, গল্প রচনায় বিখ্যাত লেখক সরোজ কুমার রায়চৌধুরী। গল্পটি আমরা নিয়েছি আনন্দ নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে এবং প্রায় প্রতিটি চরিত্রে আমি গল্পগুরু দিনু। কেমন লাগলো আমাদের আজকের গল্প আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। চোখ রাখুন আমাদের চ্যানেলে। খুব শীঘ্রই আমরা আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।